বন্ধুরা, রাত পেরোলেই তৃণমূলের বার্ষিক সমাবেশ, যার গালভরা নাম ২১শে জুলাই উদযাপন বা শহীদ তর্পণ, শ্রদ্ধাঞ্জলি, শহীদ দিবস ইত্যাদি তৃণমূল কংগ্রেস বলে থাকে। কিন্তু লোকমুখে যার নাম এখন হয়ে গেছে পাগলু ড্যান্স দিবস বা কী বলে ওই ডিম ভাত দিবস, এটা হিসেবেই লোকজন বলে। কেননা আলটিমেটলি সেই শহীদদের প্রতি কতখানি শ্রদ্ধাঞ্জলি, কতখানি তর্পণ তৃণমূল করে, সেই নিয়েই তো প্রশ্ন উঠে যাচ্ছে। কেননা আলটিমেটলি কি দেখা যায়, যে মারলো সিপিএম, মরলো কংগ্রেস, পালন করছে তৃণমূল কংগ্রেস আর গালাগালি দিচ্ছে বিজেপিকে। মানে এরকম অদ্ভুত জগা খিচুড়ি কনসেপ্ট বোধহয় তৃণমূল কংগ্রেসের পক্ষেই করা সম্ভব। আর তার উপর গত কয়েক বছর ধরে এই সমাবেশ কার্যত নতুন কে জয়েন করলো, কত সেলিব্রিটি এলো, কে পাগলু ডান্স করলো না কে ছাগলু ডান্স গান করলো, এইটাই এখন মেন ফ্যাক্টর হয়ে গেছে আলটিমেটলি। কিন্তু আর এটাকে ওই শহীদ তর্পণ বা শহীদ পরিবারের প্রতি আস্থা, এই জায়গা বোধহয় আর রাখতে পারেনি তৃণমূল কংগ্রেস বলে বিরোধীরা বারে বারই অভিযোগ করেছে। কিন্তু যাই হোক, এবার ২০২৪-এর নির্বাচন, যে নির্বাচনে তৃণমূল কংগ্রেসের যথেষ্ট খারাপ ফলাফল হতে পারে বলে একটা হাওয়া ছিল, কিন্তু সেই পরিপ্রেক্ষিতে ফাটিয়ে দিয়েছে, দুর্দান্ত ফলাফল করেছে তৃণমূল কংগ্রেস। রাজ্যে ৪২টার মধ্যে ২৯টা আসনই তারা পেয়েছে। ফলে এখন থেকেই ২০২৬-এর লক্ষ্যমাত্রা বেঁধে দেবে এবং সেটা নিয়ে একটা ব্যাপক সমাবেশ হবে, ধন্যবাদ জ্ঞাপন হবে এবং সেই অনুযায়ী ফাটাফাটি ভিড় হবে। এই রকম একটা হাওয়া ভাসানোর চেষ্টা করে যাচ্ছে তৃণমূল কংগ্রেস প্রথম থেকে। কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস যতই ব্যাপারটাকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানোর চেষ্টা করুক না কেন, আলটিমেটলি যেটা হচ্ছে সেখানে হচ্ছে লোকজন কিন্তু এবারে সেভাবে হচ্ছে না। কেন? এক নম্বর যে জিনিসটা দেখুন, তৃণমূল কংগ্রেস এটা সাধারণত ওই ধর্মতলাতে করে থাকে, ভিক্টোরিয়া হাউসের সামনে, যেখানে যে রাস্তাটা আছে অপেক্ষাকৃত সরু এবং অনেকটা লম্বা, সেই জন্য দেখে মনে হয় প্রচুর লোক হয়েছে, কিন্তু আলটিমেটলি ওই ১,৫০,০০০-২,এর বেশি লোক ওখানে আলটিমেটলি করার ব্যবস্থা করতে পারে, তার বেশি কিছুতেই সম্ভব নয়। খুব বেশি হলে ১,৫-২ লাখ লোক থাকতে পারে। আর সেটা কি উপর থেকে ড্রোন ফোন দিয়ে দেখিয়ে দেখাতে হয়, একদম ভিড় ভেঙে ফেলেছে। আপনাদের নিশ্চয়ই মনে থাকবে ২০১১ সালে তৃণমূল কংগ্রেস যখন ক্ষমতায় এসেছিল, তারপর যে শহীদ দিবসটা পালন করেছিল, এতটাই সেটার প্রতি মানুষের আস্থা ছিল, বিশ্বাস ছিল, যে তারা সেটা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে করতে বাধ্য হয়েছিল, তারা কিন্তু ধর্মতলায় করতে পারেনি। এবং সত্যিই সেখানে যে ভিড় হয়েছিল, মানুষ একটা যে পরিবর্তন চাইছিল বাংলাতে এবং স্বতঃস্ফূর্ত উপস্থিতি সেখানে ছিল, সেটা নিয়ে কোনো প্রশ্নই নেই। কিন্তু তারপর থেকেই কিন্তু এটা ফিকে পড়তে শুরু করেছে, আর একটি বারের জন্য ব্রিগেড প্যারেড গ্রাউন্ড করতে পারেনি। এমনকি মানে ২১শে জুলাই ছেড়ে দিন, মমতা বন্দ্যোপাধ্যায় ২০১৯-এর আগে আমার মনে আছে ওই ইউনাইটেড ইন্ডিয়া নাকি নাম দিয়েছিলেন, দিয়ে ওই ১৯টা দলকে নিয়ে এসে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে একটা সভা করার চেষ্টা করেছিলেন, সেখানেও তিনি লোক ভরাতে পারেননি। তারপর থেকে আর ব্রিগেড মুখী হয় না তৃণমূল কংগ্রেস, কেননা জানেন যে ওখানে গেলে মুখ পুড়তে পারে। এবারেও যে লোকসভার প্রার্থী ঘোষণা করা হলো, সেখানেও অর্ধেকটা ব্রিগেড করে উল্টো দিক থেকে দেখিয়ে ভিড়টি দেখানো হয়েছিল। তো যাই হোক, এবারে এবারে যেটা ধর্মতলায় শহীদ দিবস পালনের চেষ্টা করা হচ্ছে, সেটা ওই তৃণমূলের তরফ থেকে প্রচার আছে যে সারা বাংলা তো আমাদের সঙ্গে আছে, ২৯টা আসন হয়েছে। আরে ২৯টা আসন আছে, তার মধ্যে জল কতটা ভোট আছে? আর সেই জল ভোটটা বাদ দিলে আলটিমেটলি কোথায় দাঁড়িয়ে আছে তৃণমূল কংগ্রেস, সেই অঙ্কটা তো শিক্ষিত সমাজের কাছে প্রতিষ্ঠিত হয়ে গেছে। কিন্তু না, কালকের দিনটাকে এস্টাবলিশ করতে হবে যে বিশাল বিশাল সমর্থন রয়েছে, কেননা ২০২৬টা পেরোতে হবে। এখন থেকেই তার টিক 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 একটা পরাজয়ের ধ্বনি কিন্তু বাজতে শুরু করে দিয়েছে। যতই ২৯ আসন আসুক না কেন তৃণমূল কংগ্রেসের কাছে, আলটিমেটলি ২০২৬-এ যে মমতা ব্যানার্জি জিতছেন, তৃণমূল কংগ্রেসই নবান্নে ফিরছে, এই কথা জোর দিয়ে এখন তৃণমূল কংগ্রেস বলতে পারছে না। আর সেইটা যদি সত্যি ২১-এর সমাবেশ ফিকে হয়ে যায় কালকে, আলটিমেটলি এই ২৯ আসনের পরও যদি লোকজন জোগাড় করতে না পারে, তাহলে কিন্তু কাল থেকেই টেনশনের চোরাস্রোতটা বাড়তে শুরু করবে। আর তাই পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে মমতা ম্যাজিক ফিকে, আর সেই জায়গা থেকেই একের পর এক চমক দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ওই দলের যারা অনুগত রয়েছেন, ৩.৫ বছরে জেল খাটা আসামি থেকে শুরু করে সকলেই ময়দানে নেমে পড়ছেন, এমন একটা ভাব করছেন, এমন এমন সব ঘোষণা করছেন যেখান থেকে নাকি ফাটাফাটি প্রোগ্রাম হবে। কিন্তু এত কিছু তোড়জোড়, এত কিছু ঘোষণার দরকার কেন হয়ে পড়ছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনতেই তো নাকি গোটা বাংলা একদম উজাড় করে কলকাতায় আসে ২১শে জুলাই। তাহলে এইসবের কি দরকার পড়ছে? প্রশ্নটা কিন্তু উঠে যাচ্ছে। অর্থাৎ ২১শে জুলাই নিয়ে যতই ঢাকঢোল পেটানোর চেষ্টা করুক না কেন তৃণমূল কংগ্রেস, আসলে তারা অসম্ভব রকম অস্বস্তিতে আছে এবং বাস্তব পরিস্থিতিটা বুঝছে। দিন যত যাবে, সময় তত খারাপ হবে, পরিস্থিতি তার থেকেও খারাপ হবে। তাই কি এত কিছুর চেষ্টা চলছে, এত কিছুর বাগাড়ম্বরের কথা চলছে?
প্রশ্ন কিন্তু উঠে যাচ্ছে। নমস্কার প্রিয় বন্ধু, মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, কেন বলছি যে এই এত কিছু করার চেষ্টা করে এটাকে জমজমাট দেখানোর চেষ্টা করা হচ্ছে? আপনারা প্রথম থেকে চেষ্টা করুন তো। এক দলের ওই প্রধান সেনাপতি বলে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার উপস্থিতি, সেইটা নিয়ে কি ধরনের একটা একটা কথাবার্তা, সেটা নিয়ে আলোচনা গত ১ মাস ধরে চালানোর চেষ্টা করা হচ্ছে। আমরা দেখেছি যে এখন ওই দলের সেকেন্ড ইন কমান্ডই বলুন বা মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরসূরি বলুন, তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়, এটা কার্যত দলে মেনে নিতে হয়েছে। তার যদি প্রাধান্য মেনে না নিতে হয়, দলে সাইডলাইন হয়ে যেতে হবে। সেই জন্য দেখবেন কথায় কথায় লোকেরা বলে, মানে তৃণমূল কংগ্রেসের লোকেরা, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অধিনায়কত্বে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে কোন যুদ্ধ তিনি করছেন তিনিই জানেন। তো এবারের ২১শে জুলাইয়ে প্রথমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকবে না পোস্টারে, শুধু মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে। তারপর তিনি উপস্থিত থাকবেন কি থাকবেন না, তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের টাসেল লেগেছে কিনা, তিনি দল চালানোর পদ্ধতি নিয়ে খুশি নন কিনা, তিনি শেষ পর্যন্ত ২১এর মঞ্চে আসবেন কিনা, এই ধরনের কত রকমের কথা, কত রকমের আলোচনা। তারপর তিনি এলেন দুবাই থেকে, চার্টার্ড ফ্লাইটে এসেছেন, তারপর কলকাতায় নেমে তিনি কোনো রকম কোনো তার সঙ্গে অন্য গাড়ি দেননি, নিজের গাড়িতে উঠে সংবাদ মাধ্যমের সামনে কথা বলেননি, সোজা চলে গেছেন। কত কথা ভাসানোর চেষ্টা করা হচ্ছে। ২১শে জুলাই লোকে তো বলে যে দলটা করেন মমতাকে দেখে, দলে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকলেন কি থাকলেন না, অন্য কেউ থাকলেন কি থাকলেন না, কি এসে যায়? আসল কাজ তো নাকি শহীদ তর্পণ, যে শহীদরা গুলি খেয়েছিলেন, মারা গিয়েছিলেন, তাদেরকে স্মরণ করা। তাহলে সেখানে কোনো নেতা থাকলো কি থাকলো না সেটা নিয়ে এত টিআরপি বাড়ানো, এত অনুগত সংবাদ মাধ্যম দিয়ে হাইপ তৈরি করার চেষ্টা, এত এত কথা কথা বলতে হবে কেন, কিসের জন্য? আসলে এইটা দিয়েও একটা টান টান উত্তেজনা রাখার চেষ্টা করা হচ্ছে। আবার ওই বললাম যে এখানে মানুষ যারা আসে তারা ডিম ভাত খেতে আসেন, কলকাতা ঘুরতে আসেন, বিরিয়ানির প্যাকেট নিতে আসেন, বা ওই জব কার্ডটা কেড়ে নেওয়া হবে, ১০০ দিনের টাকা পাবে না, আবাস যোজনার টাকা পাবে না, এই ধরনের যে কথা বলে ভয় দেখানো হয়, সেই সব এখন আর কাজ করছে না। ফলে এই ধরনের একটা টিআরপি বাড়ানো কথা, টিআরপি বাড়ানো জিনিস, অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবেন থাকবেন না, এটা ড্রামার মতো ব্যাপার করতে হচ্ছে। যদি সত্যিই নীতি আদর্শের জায়গা থেকে শহীদ তর্পণ করতে আসেন, তাহলে এইসব কথার কোনো দরকার আছে? ২ নম্বর একটা জিনিস দেখুন, যেটা হচ্ছে বারবার করে বলছেন বিজেপিতে ভাঙন, বিজেপির এবার এই বড় নেতা যোগ দিতে পারেন, ২ জন বর্তমান সাংসদ যোগ দেবেন, তাদেরকে বলে দেওয়া হয়েছে তারা যেন দলত্যাগ না করেন এই মুহূর্তে, বিজেপির ভেতর থেকে খবরটা যেন তারা দেয়। তারপর সেই স্টেটমেন্ট চেঞ্জ হয়ে গেল, বলা হলো ১ জন সাংসদ, ১ জন প্রাক্তন সাংসদ যোগ দেবেন, তারপর বেশ কিছু বিধায়ক যোগ দিতে পারেন। বারবার তো অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি বলেছেন যে তিনি যদি সময় মতো দরজা খোলেন তাহলে বিজেপি দলটাই উঠে যাবে, এখনও অনেক সময় বাকি আছে, সঠিক সময়ে খুলবো। আরে বিজেপিতে ভাঙন হলো চাই না হলো, বিজেপি রইলো চাই না রইলো, কি এসে যায়? হচ্ছে তোমাদের শহীদ তর্পণ, হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনতে আসার কথা। তাহলে সেখানে বিজেপির কোন নেতা যোগ দিল, কোন নেতা যোগ দিল না, এটাতে কি এসে যায়? আর তোমরাই তো বড় বড় করে বাতেলা ঝাড়তে এতদিন যে বিজেপিতে নাকি কোনো নেতা নেই। ওই অমিত শাহ, নরেন্দ্র মোদী কালীঘাটের বাইরে এরকম করে রুমাল নিয়ে, ভিক্ষার ঝুলি নিয়ে দাঁড়িয়ে থাকে, এও মমতা দিদি একটা করে নেতা দাও না গো, আমাদের দলে কোনো নেতা নেই। আর তখন মমতা বন্দ্যোপাধ্যায় নাকি বলেন, এই শুভেন্দু যা, এই মুকুল যা, এইসব বাতেলাবাজি করতো না, এসব করতো না তৃণমূল কংগ্রেস? তাহলে বিজেপির যেখানে নেতাই নেই, তাহলে বিজেপিতে সাংসদ, প্রাক্তন সাংসদ, বিধায়ক, নেতা, অমুক তমুক, তাদেরকে ভাঙানোর কি দরকার আছে? বিজেপি যারা করে তারা নীতি আদর্শগতভাবে নাকি খুব খারাপ, বিজেপি দলটাই তুলে দেবে, তাহলে তাদের দলে ভাঙন ধরানোর কি আছে? তাদের দলের ভাঙন ধরলো কি ধরলো না, তার সঙ্গে ২১শে জুলাইয়ের কি সম্পর্ক আছে? ওই যে বললাম, মমতা ম্যাজিক চলছে না, তৃণমূল বুঝছে অবস্থা খুব খারাপ, আর সেই জন্যই এইসব টিআরপি বাড়ানো কথাবার্তা বলতে হচ্ছে। আরও একটা পয়েন্ট দেখবেন, যেটা দেখলে চমকে যাবেন, অখিলেশ যাদব, সমাজবাদী পার্টি উত্তরপ্রদেশ, তার উপস্থিতি থাকবে। ঘোষণা করছেন খোদ খোদ মমতা বন্দ্যোপাধ্যায় যে আবহাওয়া যদি ভালো থাকে তাহলে অখিলেশ আসবেন। আচ্ছা বলুন তো, উত্তরপ্রদেশের পার্টির একজন নেতা হতে পারেন, তার সঙ্গে ২১শে জুলাইয়ের কি সম্পর্ক? তিনি এলেন ছাই না এলেন কি এসে যায়? তার মানে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখিয়ে আর লোক আসছে না, দেখো অখিলেশ যাদব আসছে, উত্তরপ্রদেশ থেকে আসছে, আমাদের দল সর্বভারতীয় জায়গায় আসছে, ওখানে আমরা প্রার্থী দিতে পেরেছি, এইসব দেখাতে হচ্ছে। আরে অখিলেশ যাদবকে কেন দেখাতে হচ্ছে? ২১শে জুলাই অখিলেশ যাদব এসে একটা বাংলা কথা বলতে পারবেন? এই তো বিজেপি নেতারা আসে বলেন বহিরাগত, তাও তো বিজেপি বাংলায় রাজনীতি করছে,
বাংলার সঙ্গে একটা সম্পর্ক রয়েছে, সেই জন্য ঠিক আছে, না হয় মেনে নিলাম। কিন্তু তাদেরকেও তো বহিরাগত বহিরাগত বলে, এত মানে সিরিয়াসলি কিছু বলার নেই। তো অখিলেশ যাদব সে কোন, সে বাংলার সঙ্গে কি সম্পর্ক? 21শে জুলাইয়ের সঙ্গে কি সম্পর্ক? ডিম্বাত দিবসের সঙ্গে তার কি সম্পর্ক? তৃণমূলের সঙ্গে কি ব্যাপার রয়েছে? অখিলেশ যাদব আসছে, আমরা প্রত্যেকবারই চেষ্টা করি বাইরের কাউকে না কাউকে নিয়ে আসতে। কাকে নিয়ে আসার চেষ্টা করেন? হ্যাঁ, যদি মানতাম যে এখন নাকি ওই ইন্ডিজোট না পিন্ডিজোট কি যে আছেন, তার সব নেতাদের নিয়ে এসছেন, সবাই মিলে বলছেন আমরা মেনে নিচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী, এই নরেন্দ্র মোদী সরকারকে 6 মাসের মধ্যে ফেলে দেবো, মমতা দিদি প্রধানমন্ত্রী হবে। পারবেন সেটা করতে? কাঁচকলা এই ইন্ডিজোটের সব থেকে বড় শরিক, যেখানে ছুটে যান বারবার রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, আসছেন তারা? কেউ কেউ আসে না। ওই ধরে বেঁধে, ভাই এসো একবার দেখো, বল তোমার প্রচারেও তো আমি এসেছিলাম, আরও যেত যাই করো, ওখানে না গেলে মান সম্মান থাকবে না, এমনিই লোক হচ্ছে না, তোমাকে দেখিয়ে তবু যদি 4টে লোক টানা যায়, সর্বভারতীয় নেতা আসছে এই প্রচারটা করা যায়, এরকম কোনো ব্যাপার হয়েছে নাকি? মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনতে আসে, তৃণমূল কংগ্রেসের কথা শুনতে আসে, শহীদ তর্পণ করতে আসে। অখিলেশ যাদব কি ব্যাপার আছে? অখিলেশ যাদবকে কেন নিয়ে আসতে হচ্ছে? কি করবেন তিনি? খাবেন না মাথায় দেবেন? বাংলার কৃষ্টি সংস্কৃতি কিছু বোঝেন? বহিরাগত তো। এবং ওই আরেকটা ক্যাংলা পক্ষ না কি আছে, তৃণমূলের চামচাগিরি করে, তাদের কথা অনুযায়ী গুটখা করতো, ইউপি বিহারের মাল তো। তাহলে তাকে কি দরকার রয়েছে এখানে? মানে অদ্ভুত দল, অদ্ভুত পলিসি। তার উপরে আর একটা জিনিস দেখুন, সেটাতেও যখন হচ্ছে না, আমি শুনলাম যে কালকে নাকি সাংগঠনিক রদবদল হবে যুব স্তরে, ছাত্র স্তরে, এইসব বিভিন্ন সব চেঞ্জ হবে, সেই সব ঘোষণা স্টেজ থেকে হতে পারে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার উত্তরসূরি ঘোষণা করতে পারেন, মমতা বন্দ্যোপাধ্যায় এই করতে পারেন। সাংগঠনিক ঘোষণা, আরে শহীদ তর্পণ করবে, তার সঙ্গে সাংগঠনিক ঘোষণার কি আছে? সাংগঠনিক ঘোষণা তো দলের বিষয়, দল দলের মতো একদিন পার্টি অফিস থেকে ঘোষণা করবে। কিন্তু না, ওই যে টিআরপি বাড়াতে হবে, কে দায়িত্ব পেল, কার ডানা ছেঁটে দেওয়া হলো, এই যে ব্যাপারটা, এটা একটা মানুষের মধ্যে কৌতূহল জাগানো, মানে ওই মেইন যে জায়গাটা ছিল সেটা কিন্তু সরে গেছে। আবারও বলছি, 21শে জুলাই যে জমবে না, সেটা যে ফিকে পড়ছে। আর শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখিয়ে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা শুনিয়ে, বা ওই ডিম ভাত খাওয়ানোর লোভ দেখিয়ে লোক জোড়া করা যাবে না, এটা কি জলের মতো স্পষ্ট হয়ে যাচ্ছে? সেই জন্য এত কিছু করতে হচ্ছে। শুধু তাই নয়, আবার এখন একটা বলা হয়েছে যে অবশ্যই করে আসতে হবে, দলীয় নেতাদের নির্দেশ দেওয়া হয়েছে, কেননা 26-এর লক্ষ্যমাত্রা এখন থেকে ঠিক করে দেওয়া হবে। অর্থাৎ এখন যদি আসো, দলের যদি পড়ো, মানে কোথায় এটা আমি একটা একটা মিডিয়াতেই দেখছিলাম, মানে খুব সম্ভবত প্রথম শ্রেণীর মিডিয়া, সেখানেই হেডলাইন হয়েছে যে হাওড়া স্টেশনে এসে সেলফি তুলে বাড়ি পালিয়ে গেলে চলবে না, ধর্মতলায় এসছো সেই ছবিটা অবধি পোস্ট করতে হবে, না হলে কিন্তু 26-এ যে যুদ্ধ হবে সেখানে আর পথ কিছু পাওয়া যাবে না। মানে কি অবস্থা দলটার! একটা লোক এসেছে, সে যদি ওই শহীদ দিবসই করতে আসে, শহীদ তর্পণই করতে আসে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাই শুনতে আসে, হাওড়া স্টেশন থেকে পালাবে কিসের জন্য? এমনিই চলে আসবে। এইসব কথা বলানোর করানোর কি দরকার হয়ে পড়েছে? আর তাই সব মিলিয়ে একটা করে যখন পয়েন্টগুলো দেখছি না, আবার একটা কথাই মনে হচ্ছে যে পেতে পারে 42-এর মধ্যে 29টা আসন। সেটা কিভাবে কি হয়েছে না হয়েছে অনেক কাটাছেঁড়ার বিষয় রয়েছে। কিন্তু সেইটা পাওয়ার পরই বিজেপি তো তারপরে ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। বাংলাতে তার বিজেপি বলে কিছু নেই। কংগ্রেস, সিপিএম তো আগেই শূন্য হয়ে গেছে। আর সেটা হওয়াই ছিল। তৃণমূলের বি টিম, সি টিম হয়ে কাজ করবে আর বাংলায় রাজনীতিতে টিকে থাকবে, সেটা তো হতে পারে না। সো সেখানে তাহলে বিরোধী বলে কিছুই নেই। 26-এ তো পায়ের উপর পা তুলে ড্যাং ড্যাং করতে করতে জিতবে। 294টার মধ্যে 394টা তৃণমূল জিতবে। আর তার উপর যেভাবে ভোট হয়েছে, পুলিশ প্রশাসন দিয়ে বিজেপি যা বলছে, বিজেপি সংগঠন নেই, নেতা নেই, তো হাসতে হাসতে। আর যেখানে সর্বভারতীয় ভোট ছিল, সেখানে নরেন্দ্র মোদীকে মানুষ ভোট দেয়নি, বাংলার মানুষ ভোট দেয়নি, তাহলে 26-এর নির্বাচন তো বাংলার নির্বাচন, মুখ্যমন্ত্রী নির্বাচন। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো জলজলে মুখ রয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো সেনাপতি রয়েছে, তৃণমূলের সব দাপুটে নেতা আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে, বিজেপির কিচ্ছু নেই। শুভেন্দু অধিকারী, সে আবার নাকি লোডশেডিংয়ে জেতা নেতা, কিছুই করতে পারবে না। তাহলে এত তামঝামের কি দরকার আছে? আসলে আছে, আছে। যেটা চোখের সামনে দেখা যাচ্ছে, বারবারই বলি, সেটা রাজনীতি নয়। যেটা চোখের আড়ালে হয়, যেটাকে লুকোনোর চেষ্টা করা হয়, সেটাই হচ্ছে রাজনীতি। আর সেই রাজনীতির জায়গা থেকে এইটা স্পষ্ট হয়ে যাচ্ছে, 26-এর আগে দল এখনই অস্বস্তিতে পড়ে গেছে। এবং যত দিন যাবে, দুর্নীতি কাণ্ডে যদি গ্রেপ্তারি বাড়ে, যদি ওই সেটিং তত্ত্ব গঙ্গায় ভেসে যায়, এবং শেষ পর্যন্ত রাঘব বোয়ালগুলো জেলের ঘানি টানতে শুরু করে, 26-এর আগে কিন্তু অনেক কপালে দুঃখ আছে। আর সেটা বুঝেই
একুশে জুলাইটা বিশাল সাকসেস, এই 29টা আসন পাওয়াটা ফ্লুক ছিল না, সেখানে প্রশাসক বা পুলিশ আধিকারিকদের কোনো ভূমিকা ছিল না, মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থনে হয়েছে। এইটাকে প্রমাণ করতে হবে, বাংলার মানুষকে বোঝাতে হবে, তাই 21শে জুলাই নিয়ে এত চমকের চেষ্টা চলছে। কিন্তু এত করেও কি শেষ রক্ষা হবে, সেটা কালকেই বোঝা যাবে। তবে আপনাদের কি মনে হচ্ছে এই পয়েন্টগুলো দেখে? সত্যিই তৃণমূল কংগ্রেস খুব স্বস্তিতে আছে, নাকি যে কথাটা আমার মনে হচ্ছে আপনাদেরও সেই কথাটাই মনে হচ্ছে, যে কাঁপুনি এখন থেকেই ধরে গেছে? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।